বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় পাশের হারে এবারও এগিয়ে মেয়েরা। যশোরের সর্বোচ্চ 92 মোট জিপিএ 5 1,81,000-এর বেশি। অনেক ভালো লাগতেছে। আমরা দুইজনই গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমার বন্ধুরা সবাই এই থেকে প্লাস পাইছে। মা দিবসে এই রেজাল্ট আমি মাকে দিব। গোল্ডেন পাইছে ও, এটাই শুকর আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি হয়েছি আমার বাবা পাস করতে। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার। ছেলেরা কেন পিছিয়ে পড়ছে খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাংরামি, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে সংকটে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির প্রমায় প্রলাপ বকছে দলটি, জবাব ওবায়দুল কাদেরের। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে 45 মিনিট আটকা 16 জন। শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999 ফোনে বাকিদের রক্ষা। তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। টার্গেট গরিব ও অসহায় মানুষ। প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে কিডনি বিক্রিতে বাধ্য করত চক্র। গ্রেফতার 3, অন্তত 10 জনের অঙ্গহানির কথা স্বীকার। এবং মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল, কর্মরত চীনে। খুব একটা পরিবর্তন আসবে না পররাষ্ট্রনীতিতে। শুরুতেই এসএসসি ও সমমানের ফল প্রকাশের খবর। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। এবার পাশের হার 83.4%। শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবারও পাশের হার জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতে এগিয়ে মেয়েরা। উচ্ছ্বাসের পাশাপাশি বাবা মা ও শিক্ষকের অবদানের কথা স্মরণ করতে ভোলেননি শিক্ষার্থীরা। এক দশকের লালিত স্বপ্নকে হাতে ছুঁয়ে দেখার আনন্দে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাই উচ্ছ্বাসের অনুভূতিটাও যেন ঢের বেশি। রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাপ্তির আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীদের ঢল নামে। নানা বাধা মাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। অনেক ভালো লাগতেছে। আমি এক্সপেক্ট করি না এত ভালো রেজাল্ট আসবে। ভাষায় আমি প্রকাশ করে বোঝাতে পারবো না, এরকম আনন্দ পেয়েছি। অর্জনে ছিল নিজের নিরলস প্রচেষ্টা, তবু পেছনের কারিগর বাবা মা আর শিক্ষকের অবদানকে তুলে ধরতে ভুলেননি আজকের মধ্যমণিরা। তাদের যে ডেডিকেশন ছিল আমাদের পেছনে, ইটস আনইম্যাজিনেবল। অনেক ভালো লাগতেছে, বাপ মাকে তো থ্যাংক ইউ। দিনটা ছিল মা দিবসের। কেউ কেউ বিশেষভাবে মাকে উৎসর্গ করেছে এই ফলাফল। মা দিবসে এই রেজাল্ট আমি মাকে দিব। আজকে যেহেতু মা দিবস, আমার মায়ের অবদান অনেক বেশি। বাবা মা আর অভিভাবকরাও আপ্লুত সন্তানের অর্জনে। আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না। আমার সন্তান ভবিষ্যতে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক। শুধু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, মানবিক মানুষ হয়ে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরও। দেশের জন্য ভালো কিছু করব, মানুষজন খুশি হবে, এটাই চাই। নিয়মিত উপস্থিতি, পাশাপাশি শিক্ষকদের পাঠদানে আন্তরিকতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানান শিক্ষকরা। এবার ফলাফলে সারা দেশে পাশ করেছে 16,72,153 জন। পাশের হার 83.04%। পাশের শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 20 লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। 10 বছর সাধনার পর হাতে এসেছে কাঙ্ক্ষিত ফল। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে অগ্রগামী কারিগর হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
পরীক্ষার ফলাফলে মেয়েদের চেয়ে কেন পিছিয়ে পড়ছে ছেলেরা, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী। প্রতিবারই তিনি নিজে বিষয়টি সামনে আনার পরও সংশ্লিষ্টরা কেন গুরুত্ব দিচ্ছেন না সে বিষয়েও হতাশা প্রকাশ করেন সরকার প্রধান। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। ফুরলো দেশের 20 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষা। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ হলো এবারের এসএসসি ও সমমানের ফলাফল। রোববার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর এক এক করে 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান সরকার প্রধানের হাতে তুলে দেন সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান সরকার প্রধান। তবে যারা ভালো ফলাফল করতে পারেনি তাদের বিষয়ে অভিভাবকদেরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? এ সময় পরীক্ষায় অংশগ্রহণ আর ফলাফলের প্রায় সব সূচকেই মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে চলার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। পরে দুপুরে সচিবালয়ে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ দেশকে গভীর সংকটে ফেলেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা সমাধানের একমাত্র পথ নতুন নির্বাচনের ব্যবস্থা করা। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। 6.5 মাস পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ গত বছরের 27 অক্টোবর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল। শুরুতে 8 মে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে আসলো না আসলো এ নিয়ে মাথা ঘামাচ্ছে না দল। মির্জা ফখরুল বলেন, 7 জানুয়ারি একতরফা নির্বাচন করে দেশের সংকট আরো গভীর করেছে আওয়ামী লীগ। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে। শিক্ষা খাতকে দলীয়করণের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি, দুঃশাসন, জবাবদিহিতার অভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে সমমনা 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, দেশের চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই ঘোষণা করা হবে আন্দোলনের নতুন কর্মসূচি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির প্রলাপ বকছে বিএনপি। এমনকি ডোনাল্ড লুর সফর নিয়েও দলটি উদ্ভট চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জনগণই রাষ্ট্র পরিচালনা করছে। রাজনীতিতে কথার পিঠে কথা আসে। রয়ে শোয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিতেই হয়তো রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম। বক্তব্য যেন তার প্রমাণ দিলেন। মির্জা ফখরুলের এক একটি বক্তব্য ধরে ধরে উত্তর যেমন দিয়েছেন তেমন করেছেন পাল্টা প্রশ্ন। আমি জানতে চাই ফখরুল সাহেব, কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে?
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায়, আর বিএনপি ভুগছে অদৃশ্য মানসিক ট্রমায়। বিএনপির সময় দুর্নীতির বর পুত্র তারেক রহমানের নেতৃত্বে তখন হাওয়া ভবন ছিল সরকারের সমান্তরাল। তারা সব সময় অদৃশ্য শক্তির মানসিক ট্রমা ভুগবে, এটাই স্বাভাবিক। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেবে। লুর সফর নিয়ে বিএনপিকে উদ্ভট চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। এখন বিএনপি হয়তো মনে করে যে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা, এ ধরনের উদ্ভট চিন্তাও তাদের থাকতে পারে। আন্দোলনের শক্তি কমে গেলেও বিএনপি নেতাদের মিথ্যাচার কমেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শক্তি কমিয়ে এসেছে নেতাদের, শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে ছিলেন রোগীসহ ১৬ জন। চিৎকার চেঁচামেচি করেও রক্ষা হয়নি, শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন এক নারী রোগী। আর 999-এ ফোন দেয়ায় বাকিরা প্রাণে বাঁচলেও এখনও আতঙ্ক চোখে মুখে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে অব্যবস্থাপনার অভিযোগ ভুক্তভোগীদের। তদন্তের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টায় কর্তৃপক্ষ। হাসপাতালে এসেছিলেন সুস্থ হতে, চিকিৎসা শুরুর আগেই ফিরতে হলো নিথর দেহে। হাসপাতালের অব্যবস্থাপনার খেসারত দিলেন প্রাণ দিয়ে। রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন মমতাজ বেগম। 10টার দিকে তাকে সিসিইউতে পাঠানো হয়। 11 তলা থেকে 4র্থ তলায় নেওয়ার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এতে রোগীসহ 16 জন 45 মিনিট ধরে আটকে থাকে লিফটে। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কেউ একজন জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেন। এর মধ্যে আটকে পড়া অনেকেই হুড়ুহুড়ি করে লিফটের উপরের অংশ ফাঁকা করে বের হন। ততক্ষণে শ্বাস বন্ধ হয়ে মারা যান মমতাজ বেগম। পরে পুলিশ এসে লিফটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি ও অব্যবস্থাপনার কারণেই মৃত্যু। যদি 45 মিনিট এই কালক্ষেপণ না হইতো, রুগীকে আইসিইউতে নিয়ে আমরা সুস্থ করতে পারতাম। আমার মায়ের যদি ওই 3 মিনিট পরেই যে খুলছিল, তখন যদি এইভাবেই তো আমরা বাইরেছি, লিফট তো আর ঠিক করে নাই, এইভাবে যদি বাইর করতো না, আমার মা কিন্তু মারা যাইতো না। 4 তলা থেকে 11 তলা পর্যন্ত আমি 5 বার আপ ডাউন করছি, সবার কাছে গেছি। দেখা যায় একটা দুর্ঘটনা ঘটছে, আমাদের জন্য আতঙ্ক। মর্মান্তিক এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করেই দায় এড়াতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দাবি করেন যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে। বিষয়টা আসলে কি ছিল, এটি তদন্ত ছাড়া ডিটেলস কিছু বলা যাবে না। যেহেতু তদন্ত কমিটি আমরা গঠন করেছি, জানা যাবে কি এই ধরনের দুঃখজনক ঘটনাটি কি জন্য ঘটেছে। এর আগে 3 মে একই হাসপাতালের 12 তলার একটি ফাঁকা দিয়ে নিচে পড়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। গরিব ও অসহায় মানুষকে টার্গেট করে প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে কিডনি বিক্রিতে বাধ্য করত চক্র। 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে এ পর্যন্ত 10 জনকে ভারত পাঠানোর কথা স্বীকার করেছে জড়িতরা। তোহা খান তামিমের রিপোর্ট। বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন, কখনো টাকার লোভ, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের টার্গেট করত চক্রের সদস্যরা। বিশ্বাসযোগ্যতা অর্জনে ভুয়া চাকরির জন্য করা হতো স্বাস্থ্য পরীক্ষাও। পরে সুযোগ বুঝে নেওয়া হতো ভারতের কলকাতা, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে। সেখানে ওঁত পেতে থাকা চক্রের বাকি সদস্যদের হাতে তুলে দেওয়া হতো টার্গেটকে। পরে কৌশলে অল্প টাকা দিয়ে ছিনিয়ে নিত মানবদেহের মূল্যবান অংশ, কিডনি। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার জানান, রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা গুজরাটে কাজ করছে, কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। কিডনির বিনিময়ে ভুক্তভোগীদের সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত চক্রটি। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। কোনো জায়গায় আমরা 25 লাখ পাই, কোনো জায়গায় 40 লক্ষ পাই। খুব স্ট্রেট কোনো জায়গা নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডোনার, তাকে খুব ঠকানো হয়। পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অভিযান চলছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। বর্তমানে কর্মরত আছেন চীনে। তবে তার আমলে ঢাকা মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন কেউ কেউ।
যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 10 বছর আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকার পুরনো কর্মস্থলে। তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে। নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদেরও। আশা করছি যে বাংলাদেশে এই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা করবে এবং অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে দৌড়ঝাঁপ করায় ব্যাপক আলোচিত সমালোচিত হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভোট শেষে 5 মাসের মাথায় তাকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টিকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। প্রেসিডেন্ট জো বাইডেন যে একজন দক্ষ কূটনীতিকবিদকে বাংলাদেশকে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ভূ রাজনীতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2014 সালে ঢাকার মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই কূটনীতিক। একই পদে বর্তমানে চীনে কর্মরত রয়েছেন তিনি। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে শুনানির মুখোমুখি হতে হবে। শুনানিতে যোগ্য বিবেচিত হলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড মিল। বয়ে আনবেন নতুন কোনো বার্তা, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে করবে আরও জোরদার। এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। খেলার খবর। বিশ্বকাপের আগে হুট করে তাসকিনের ইনজুরিতে বিপাকে বিসিবি। দলের সঙ্গে যুক্তরাষ্ট্র নিয়ে চিকিৎসার পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো, টি-20তে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো। সৌম্য এবং লিটন দাস, বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট, কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে, এই সিরিজে সে ভালো করেনি। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে। শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় পাশের হারে এগিয়ে মেয়েরা। যশোরে সর্বোচ্চ 92 ছেলেরা কেন পিছিয়ে খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী। দেশকে এই সংকটে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির প্রমায় প্রলাপ বকছে দলটি, জবাব ওবায়দুল কাদেরের। এবং গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে 45 মিনিট আটকা 16 জন। শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999 ফোনে বাকিদের রক্ষা। তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার, আপনাকে ধন্যবাদ। একটু পর জনপদের সময় নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন সময়।